গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসেছেন, প্রায় ৭,০০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করেছেন। মুশকিল হচ্ছে প্রকল্পের উদ্বোধন করা এক জিনিস, আর প্রকল্পকে কার্যকর করা, বাস্তবে রূপায়ণ করা আরেক জিনিস। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা দেখছি প্রকল্প উদ্বোধন করতে বড় উৎসাহী। এমন একটা নিম্ন পর্যায়ে আমরা নেমে গেছি যে ভারতবর্ষের কোথাও একটা রেল স্টেশন চালু হবে, সেটাও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ তো মারাত্মক ব্যাপার। তার মানে প্রধানমন্ত্রীরা কি নিজেরা নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে পারছেন না যে মানুষরা তাদের কথা শুনবেন, যারা জীবনে উপকৃত হচ্ছেন, সমাজ এগোচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য এসব উন্নতি হচ্ছে, তো মানুষের অভিজ্ঞতায় তারা ভালোবাসবেন। কিন্তু এরা দেখতে পাচ্ছেন যে তারা মানুষের মূল্যায়নে কোনো কাজ করেন না, যার ফলে এত প্রচার, এত বিজ্ঞাপন। আমি তো ইতিপূর্বে কখনো দেখিনি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী FM এ বিজ্ঞাপন করছেন, নিজের কণ্ঠ দিয়ে, নিজের বক্তৃতা দিয়ে। ভারতবর্ষের যে একটা উন্নত সংস্কৃতি এবং কৃষ্টির মান ছিল, তাকে ক্রমশ টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে এই রাজ্যের ক্ষেত্রে মমতা, আর দেশের ক্ষেত্রে মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে মোদী যে গ্যারান্টিগুলো দিয়েছিল সব গ্যারান্টি বাস্তবায়িত হবে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 4 থেকে 5 নম্বরে উঠে আসবে খুব তাড়াতাড়ি। মোদীজি কিন্তু আগামী কাল পরশু কি হবে, আগামী আমার 5 বছর কি হবে, এ নিয়ে কোনো কথা বলতে সাহস পাচ্ছেন না। উনি কথা বলছেন আগামী 30 বছর পর কি হবে। ওরা নিজেরাই এতটা, আবারও বলি, নিজেরা এতটা অপদার্থ যে ভারতবর্ষের মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়ন করার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করার পরিবর্তে এরা বিজ্ঞাপনের মধ্য দিয়ে আস্থা অর্জন করতে চায়। কেন মোদী বলতে পারছেন না যে আমার ভারতবর্ষের 80 কোটি 90 কোটি মানুষ যাদের বিনা পয়সায় রেশনের উপর নির্ভর করতে হয়, তারা আর বিনা পয়সায় রেশনে নির্ভর করবেন না, তারা তাদের সক্ষমতায় নিজেদের শ্রম দান করে দেশের সম্পদ তৈরি করবেন এবং নিজেদের আত্মসম্মান নিয়ে বাঁচবেন। এই গ্যারেন্টিটা সৃষ্টি করতে পারছেন না। আর কিসের গ্যারেন্টি? আর মোদির গ্যারেন্টি কি? এতে স্বৈরাচারী দেশ নাকি? এ তো হবে, যদি আদৌ কোনো গ্যারেন্টি হয়, ভারত সরকারের গ্যারেন্টি। আমি আবারও বলছি, এত নিম্ন রুচির মান, এত ব্যক্তিকেন্দ্রিক প্রচার, ভারতবর্ষের যে বহুত্ববাদী গণতন্ত্র, যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করি, তার সঙ্গে কোনো মতেই এর কোনো খাপ খায় না। এটা একটা অসভ্যতা। এই মোদী কি গ্যারেন্টি হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক অবনয়নের একটা লক্ষণ। এই চূড়ান্ত অসভ্যতা বন্ধ হোক। এই যে আপনি নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশ্ন তুলছেন বা বিজেপি সরকারকে নিয়ে বলছেন যে তারা সেভাবে উন্নয়ন করেনি, বিভিন্ন রকম কথা আপনারা বলেন, বিজেপি বা মোদীকে নিয়ে বললে বলা হয় যে দেশের বিরুদ্ধে বলা হচ্ছে, ভারত বিরোধী তারা। কেন এই কথা? মোদী বা বিজেপি কি ভারত? না, মোদী তো নিজেকে মনে করেন ভারত, তো মুশকিল হয় না? নিজেকে মনে করেন ভারত, বিজেপি মনে করেন তারাই একমাত্র ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু ওরা ভুলে যান, ওরা ভারতবর্ষের শতকরা 39% মানুষের ভোট পেয়েছেন, শতকরা 61% মানুষ ওদের বিরুদ্ধে। এই বোধটা ওদের নেই। এবং ভারতবর্ষের বিশেষত্ব হচ্ছে, আবারও বলি, বহুত্ববাদ। যেখানে ভারতবর্ষের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলবার যে তাদের স্বাধীন অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করবেন, সেটাই সাংবিধানিক মূল দায়িত্ব। বিজেপি নেতারা যারা পার্লামেন্টে বসছেন, যারা বিধানসভায় বসছেন, যারা মন্ত্রী হচ্ছেন, তৃণমূল নেতারাও, তারা কিন্তু সংবিধানের শপথ নিয়ে ওখানে গেছেন। শুধুমাত্র ভোটে জিতে ওখানে যাওয়ার তাদের অধিকার হয়নি। ভোটে জেতাটা একটা লাইসেন্স, কিন্তু দায়িত্ব পালন, কর্তব্য পালনের জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। সংবিধান ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধানের মর্যাদা রক্ষা করব, ভারতবর্ষের সংবিধান চিহ্নিত পথে আমি দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই যে তাদের অঙ্গীকার, সেটা কি তারা পালন করছেন? না, তারা ক্রমশ ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধকে গলা টিপে হত্যা করছেন। আজকে ভারতবর্ষের মানুষের কাছে এটাই হবে বিচার্য। মনে রাখতে হবে, আমরা ভারতবাসীরা হতে পারি দীন, কিন্তু আমি হীনও নই, কভু নহি মোরা হীন। আজকে ভারতবর্ষ বিজেপি ক্ষমতা আসার পর আমাদের হীনতার দিকে নিয়ে গেছে, এবং তার অন্যতম পথ প্রদর্শককারী হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা এবং মোদীর এই যে অদ্ভুত সম্মিলন,
তার দুটি লক্ষণ: সাংস্কৃতিক অবনয়ন করো, ব্যক্তি প্রচার করো, জনগণের টাকায় বিজ্ঞাপন করো, আর মানুষের মৌলিক সমস্যা সমাধানের পরিবর্তে মানুষকে অনুদান নির্ভর করে তোলো। এ এক সাংঘাতিক বিপজ্জনক প্রবণতা, ভারতবর্ষের মানুষের আত্মসম্মানের ওপর একটা আক্রমণ বলে আমি মনে করি। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলার মানুষের শ্রীরামের প্রতি যে আস্থা রয়েছে তা গোটা দেশকে অনুপ্রেরণা দেয়। মানে রাম মন্দিরকে হাতিয়ার করে তিনি আরামবাগ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন। এটাই হচ্ছে একটা দুর্ভাগ্য। মোদির বোঝা উচিত যে ভারতবর্ষ বা হিন্দু ধর্ম কখনোই একমুখী নয়। হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তাহা বহু মতাদর্শের মিলন। বহুত্ববাদী মত হচ্ছে হিন্দু ধর্ম। হ্যাঁ, ওই জন্যই তো বলা হয় যে ভারতবর্ষে যারা থাকে সবাই হিন্দু। সেই জন্যেই বলছি তো যে বহুত্ববাদী মত, কিন্তু আজকে মোদি রাম রাম করে যেটা করতে চাইছেন তার একটা আমার নিজস্ব বিশ্লেষণের সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। ওরা মনে করেন যে ইসলামে যেহেতু একজন আছে মোহাম্মদ, খ্রিস্টানদের যেমন আছে যিশু, হিন্দুদের একজন থাক রাম। ওরা প্রকৃতপক্ষে যে হিন্দু ধর্মকে যে ক্রমশ টেনে নিচে নামিয়ে দিচ্ছেন সেই বোধটা ওদের নেই। আবারও বলি, ওরা তো বিবেকানন্দের কথা বলেন, দয়া করে অনুগ্রহ করে। বিবেকানন্দের বিভিন্ন মতের সঙ্গে আমাদের দ্বিমত আছে, যুক্তিসঙ্গতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু যে কথাটা তিনি গোটা ভারতবর্ষের হয়ে পৃথিবীকে আহ্বান জানিয়েছিলেন যে ভারতবর্ষ একটা বহু মতবাদের সম্মিলিত দেশ। ভারতবর্ষ এমন একটা সভ্যতা, যে সভ্যতা পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে। সেই ভারতবর্ষকে আজকে মোদি এবং বিজেপি শুধুমাত্র রামকেন্দ্রিক করে তোলার চেষ্টা করছেন। এটা প্রকৃতপক্ষে তুলসী দাসের যে রামের বর্ণনা বিবরণ, মহাত্মা গান্ধীর যে রামের বোধ, তার বিরুদ্ধে ওরা টেনে নামাচ্ছেন। মুখে বলবেন আমরা ইসলামের বিরোধী, কিন্তু ওরা ইসলামিক আদর্শকেই প্রকৃতপক্ষে অনুসরণ করার চেষ্টা করছেন। বোকার মতো, অন্ধের মতো হিন্দু ধর্মের বহুত্ববাদকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছেন। বামেরা যখন সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলাতেও যখন তারা রুটি রুজি, খাওয়া, ঘর, মাকান, কর্মসংস্থান, শিক্ষা এগুলো নিয়ে আন্দোলন করে কথা বলে, সেই জায়গায় বিজেপি দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে বললেন এখন থেকে সন্দেশখালীতে জয় শ্রীরাম হবে। গতকাল আমরা আরামবাগের জনসভায় দেখলাম যে তাদের ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা এগুলো নয়, তাদের সেখানেও জয় শ্রীরাম বা বিভিন্ন ধর্মীয় স্লোগান। এই ধর্মের ভিত্তিতে আর একদিক থেকে বামেরা কর্মসংস্থান, শিক্ষা, চাকরি এগুলো নিয়ে কথা বলছে। দেখুন, ভারতবর্ষ বিভাজিত হয়েছিল ধর্মের আবরণের মধ্যে দিয়ে। সাভারকার প্রথম দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেছিলেন, যে দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করে মুসলিম লীগ তারা আরও সেটাকে উত্তেজিত করেছিলেন। মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল। আরএসএস এবং মুসলিম লীগ দুটি দাঙ্গাবাজ দল লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করেছিল। এবং পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে। পাকিস্তান কিন্তু ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকেনি। আবার বাংলাদেশ তৈরি হয়েছে। মানুষের বৈচিত্র্যমূলক আচরণ, তাদের বহুধা চিন্তা, সেটা নিয়ে একটা দেশ তৈরি হয়। আজকে যারা ধর্মের কথা বলছেন, জয় শ্রীরাম বলুন না। আপনার যদি ব্যক্তিগতভাবে জয় শ্রীরাম বলতে ইচ্ছে করে আপনি লক্ষবার বলুন, কিন্তু জয় শ্রীরাম বললে পরে ক্ষুধার্ত মানুষের পেটে ভাত আসবে না। জয় শ্রীরাম বললে পরে একটি অশিক্ষিত ছেলে শিক্ষিত হওয়ার সোপান খুঁজে পাবে না। জয় শ্রীরাম বললে পরে একজন মানুষ আত্মসম্মান নিয়ে, আমি তোমাকে মাথায় ঘর বানিয়ে দিচ্ছি, তুমি চুপ করে শুধু জয় শ্রীরাম বলো না, যার মাথায় আপনি আচ্ছাদন দিচ্ছেন তার এই বলার অধিকার থাকবে আমি জয় শ্রীরাম বলবো না, আমি আমার যাকে খুশি তার নাম উচ্চারণ করব। কিন্তু বহু জায়গায় না বলার কারণে তো মব লিঞ্চিং এর শিকার হতে হচ্ছে। আমাকে বলতে দিন। এই যে বহুত্ববাদী চিন্তা, স্বাধীন মতবাদ, সেটাকে সম্মান করার মতো স্পর্ধা বিজেপির সরকার নেই। তারা আজকে মানুষকে গলা টিপে জয় শ্রীরাম বলাবার চেষ্টা করছেন। তাতে না বাড়ছে রামের শ্রীবৃদ্ধি, না বাড়ছে ভারতবর্ষের সাংস্কৃতিক উন্নয়ন। আজকে সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, আন্তর্জাতিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভারতবর্ষ একটা প্রকৃতপক্ষে বলা যেতে পারে মুক্ত চিন্তার পরিবর্তে এরা খাঁচাবদ্ধ চিন্তার দেশ হয়ে উঠছে। এ নিয়ে বহুদিন আগে রবীন্দ্রনাথ তার মজার কথা লিখেছিলেন দুই পাখি তত্ত্বে এবং তোতা কাহিনীতে। এরা ভারতবর্ষকে
খাঁচায় বন্দি পাখি করতে চাইছেন, যে পাখি উঠতে পারবে না, যে পাখি গান গাইতে পারবে না, যে পাখি নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে। যত দ্রুত এই বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াতে পারবো, তত দ্রুত ভারতবর্ষ তার পুরনো ঐতিহ্য, ভারতবর্ষ মহামানবের মিলন ক্ষেত্র, ভারত তীর্থ রবীন্দ্রনাথ যা বলেছেন, সেটা আমরা ফিরে পাবো। খুব সংক্ষেপে একটা বিষয় যদি পরিষ্কার করতেন, যে আপনি যে বললেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, তাহলে তো গেরুয়াপন্থীরাও ওই একই কথা বলে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, তাহলে মুসলমান তোরা কেন ভারতে থাকবি, তোরা সব পাকিস্তানে চলে যা। আমি একথাই তো বলছি, ধর্মের ভিত্তিতে দেশভাগের আওয়াজ তুলেছিলেন যারা ধর্মীয় মৌলবাদী, গেরুয়া মৌলবাদী এবং ওই টিকিদারি মৌলবাদী। মানুষ সেটাকে গ্রহণ করেনি। সেই জন্যেই যারা ভারতবর্ষের মাটিতে জন্মেছেন, অধিকাংশই ভারতবর্ষেই থেকেছেন, সেজন্যেই আমাদের সংবিধান যখন আলোচনা হয় তখন বলা হয়েছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। আজকে বিজেপি যেখানে ভূতের নৃত্য করছেন, এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মানুষের জয়গান দিয়ে শুরু হয়েছিল। অতএব যারা কথা বলেন যে তুমি অনুমুখ ধর্মে বিশ্বাস করে এখানে আছে কেন, তাদের অধিকার নেই এই কথা বলার, কেন তারা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সভ্যতা বিরোধী কথা বলছেন। আমি তো বারবার বলি বিজেপি হচ্ছে ভারতবর্ষের সভ্যতা বিরোধী একটি দল। অন্যদিক থেকে সন্দেশখালীর যে মানুষের উপর অত্যাচার, জমি লুণ্ঠন, এই সমস্ত বিষয় নিয়ে বামেরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করলো, পুরো পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেটা দেখেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল আসলেন এবং তিনি বললেন সন্দেশখালীর মহিলাদের দুর্দশায় কাঁদছে রামমোহনের আত্মা। তিনি কি 10 গোল দিয়ে দিলেন আপনাদেরকে? প্রধানমন্ত্রী চলে এলেন দিল্লি থেকে পশ্চিমবাংলায় মহিলাদের কান্না শুনতে পেয়ে। মোদী কি জানেন যে তার দল এবং আরএসএস রামমোহনকে চায় না? মোদী এটা জানেন। ছোট্ট একটা ঘটনা বলি। রামমোহনের একটা প্রতিকৃতি তার লন্ডনের ইন্ডিয়া হাউসে রাখবার জন্যে বহুদিন থেকে তদবির তদারক করা হচ্ছে। এমনকি সাম্প্রতিককালে আমিও প্রায় 2 সপ্তাহ হয়ে গেলে একটা চিঠি দিয়েছিলাম ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে, পররাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে। তারা রামমোহনের এই প্রতিকৃতিটা প্রদর্শিত করতে চাইছেন না। আমি শুনেছি তাদের মধ্যে আলোচনা হয়েছে যে আরএসএস এর আপত্তি আছে। এখানে আরএসএস মনে করে, আরএসএস যা মোদীর ধর্মগুরু, যে হিন্দু ধর্মের ঐতিহ্য হচ্ছে সতীদাহ। রামমোহন সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে নষ্ট করেছেন। অতএব রামমোহনকে কিন্তু মোদীবাবুরা সমর্থন করেন না। মুখে এসে ওখানে বক্তৃতা মারলেই হবে? রামমোহনকে যদি মর্যাদা দিতে হয়, তাহলে ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছেন, যেভাবে দলিত সম্প্রদায় এবং তথাকথিত নিম্নবর্ণের সম্প্রদায়ের মেয়েদের উপর জুলুম হচ্ছে, তার বিরুদ্ধে মোদী একদিনও কথা বলেছেন? বেটি বাঁচাও বেটি পড়াও এই সমস্ত প্রকল্পে কোটি কোটি টাকা খরচা হচ্ছে। সেই কোটি কোটি টাকা খরচা হয়ে কাদের সমৃদ্ধি হচ্ছে? কোনো ছেলে মেয়েদের লেখাপড়ার সমৃদ্ধি হচ্ছে না। কিন্তু শিক্ষা খাতে খরচ কমিয়ে দিয়েছেন, গবেষণা খাতে খরচ কমিয়ে দিয়েছেন। চন্দ্রযান অভিযান তো হচ্ছে। চন্দ্রযান অভিযান তো না করে উপায় নেই। কেন? চন্দ্রযান অভিযানের বীজ বপন অনেকদিন আগে হয়েছিল, মোদির আমলে নয়। এবং সেখানেও তো গবেষণা ক্ষেত্রে তারা খরচ কমিয়ে দিয়েছেন। অতএব এই সম্বন্ধে আলোচনা করতে গেলে যদি আপনি বিশ্লেষণ করেন দীর্ঘ সময় ধরে, তাহলে দেখিয়ে দেওয়া যাবে ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা মানুষের যুক্তিবোধ, মানুষের বিজ্ঞানবোধ, মানুষের সভ্যতা, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। তারা ফিরে যেতে চান গুরুকুলে। গুরুকুল মানে কি? গুরুকুল মানে হচ্ছে উচ্চ বর্ণের মানুষের শিক্ষার সুযোগ। গুরুকুল মানে সর্বস্তরের মানুষের শিক্ষার সুযোগ নয়। গুরুকুল মানে একলব্যদের শিক্ষার জন্য নয়। তারা যদি কোনো কারণে শিক্ষিত হয়ে যান নিজেদের প্রচেষ্টায়, তবে তার অঙ্গুলিটাকে দান করতে হবে। এই হচ্ছে গুরুকুল। এই গুরুকুলের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের মানুষ চাই সর্বশিক্ষা, সকলকে লেখাপড়া শেখাতে হবে, সকলের স্বাস্থ্যের সুযোগ দিতে হবে, সকলকে গবেষণার সুযোগ দিতে হবে যারা গবেষণা করতে চান। এই নতুন এডুকেশন পলিসির মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার শিক্ষা খাতে ব্যয় কমিয়ে দিচ্ছেন এবং শিক্ষাটাকে বাণিজ্যের হাতে ছেড়ে দিচ্ছেন, বাজারের হাতে। তার মানে গরিব ঘরের ছেলেরা আর লেখাপড়া শিখবে না, যার বাপের টাকা আছে তারা লেখাপড়া শিখবে। সরকারি শিক্ষা এইসব ধ্বংস যে বলছি 2011 পর থেকে পশ্চিমবঙ্গে মমতা যে পথ দেখিয়েছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, শিক্ষকদের চাকরি বিক্রি করো,
স্কুল বন্ধ করে দাও, সেই পথেই মোদিও চলছেন। সেই ব্যাগ পথে দেওয়া হচ্ছে, জুতো দেওয়া হচ্ছে, জামা দেওয়া হচ্ছে, বই সব খাতা সব দেওয়া হচ্ছে, কিন্তু ভালো শিক্ষক পাচ্ছে ওই না। যে রবীন্দ্রনাথের তোতা কাহিনী, সোনার খাঁচা তৈরি হবে কিন্তু পাখিটা আর বাঁচবে না। ওরা খাঁচা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নেই, ছেলেদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ওরা প্রকৃতপক্ষে চাইছেন না যে প্রান্তিক স্তরের মানুষেরা লেখাপড়া শিখুক, যার ফলে ওরা গবেষণা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য টাকা দেওয়া হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা উৎকর্ষ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেত, কিন্তু এই রাজ্য সরকারও টাকা দেয়নি পরিকাঠামো উন্নয়নের জন্য, কেন্দ্র সরকারও টাকা দেয়নি, কিন্তু তারা টাকা ঢালছেন মন্দিরে। আসলে এরা দুজনেই ধান্দাবাজ পুঁজিপতিদের পৃষ্ঠপোষণায় বেঁচে আছে। দেখলেন না ইলেকট্রাল বন্ড, ইলেকট্রাল বন্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কি আকুতি, সুপ্রিম কোর্ট আজকে বাতিল করে দিয়েছে। এখন ভয়ে কাঁপছেন ওরা। ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে দেশব্যাপী বিজেপি, আর আমাদের রাজ্যে মমতা। স্থানীয় দল হিসেবে মমতা যে পরিমাণ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছেন, কারাই টাকা দিয়েছেন? যারা এই রাজ্য সরকার থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন, ধনীরা। গরিবরা ক্রমশ ক্রমশ বঞ্চিত হয়েছেন। আজকে সন্দেশখালিতে মেয়েরা যদি লাঠি হাতে না রুখে দাঁড়াতো, তাহলে এই বাস্তব চিত্রটা সামনে আসতো না। কিন্তু আপনি যাদবপুর ইউনিভার্সিটির কথা বললেন, সেখানে তো শুভেন্দু অধিকারী একদিন মন্তব্য করলেন যে এখানে টুকরে টুকরে গ্যাংরা সব থাকে। তো ওরা তো যারাই শিক্ষা লেখাপড়া শিখবে, প্রশ্ন করবে, যারাই বলবে কেন শুধু রাম মন্দির, মন্দির করে কি হবে, ওখানে হাসপাতাল নয় কেন, কেন ওটা বিশ্ববিদ্যালয় হলো না, এটা কি অপরাধ জিজ্ঞেস করা? কোনটা? এইটা যে কেন হসপিটাল হবে না। আমি বলতে চাইছি, আমার শেষ করতে দিন না। তাহলে এই দাবি যারা তুলবে তাদের ওরা টুকরে টুকরে গ্যাং বলবেই তো। কেন? ওদের গ্যাং হচ্ছে অন্ধকারত্ব, ওদের জ্ঞান হচ্ছে অশিক্ষা, ওদের জ্ঞান হচ্ছে ধর্মীয় কুসংস্কার। তার বাইরে যারা কথা বলবেন তারা টুকরে টুকরে জ্ঞান বটেই তো। সুতরাং ওরা মনে করেন মন্দির তৈরি হলে নাকি বেকারিত্ব কমবে। তার মানে কি? মন্দিরের চারপাশে কিছু বেকার ছেলে তারা ভিক্ষা পাত্র নিয়ে বসে যাবে। কেন ওখানে মন্দির করলেন? ওখানে রাম বিশ্ববিদ্যালয় করতে পারতেন। একটা রামের নামে একটা বড় ওখানে শিক্ষা ব্যবস্থা করতে পারতেন, যে একদম প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা পয়সায় শিক্ষা হবে, দরিদ্র মানুষের শিক্ষা দেব। সে তো অনেক বড় কাজ হতো। সেখানে বলা হতো যে এখানে একটা জোর করে দখল করে একটা স্থাপত্য হয়েছিল, তাকে আমরা ভেঙে চুরে দিয়ে এখানে রাম বিশ্ববিদ্যালয় করলাম। বিশ্ববিদ্যালয় কেন, রাম শিক্ষা অঙ্গন বা রাম শিক্ষা মন্দির, যাই বলুন না কেন আপনাদের ভাষায় করতে পারতেন। তা করলেন না। আসলে আপনারা চান মানুষ ক্রমশ ক্রমশ অন্ধকার যুগে চলে যাক, মানুষের যেন আলোক প্রাপ্তি না হয়, মানুষ যেন প্রশ্ন না করতে পারেন। প্রশ্ন করলে তুমি টুকরে গ্যাং। আমরা টুকরে গ্যাংকেই চাই, আমরা টুকরে গ্যাংকেই প্রশ্রয় দেব। আমরা অন্ধের মতো জয় শ্রীরাম কিংবা আল্লাহু আকবার অথবা সেভ মাই লর্ড এই ধরনের কুসংস্কারমূলক আচরণ করতে উৎসাহিত করব না। গতকাল মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। অনেকেই অনেক মন্তব্য করছিলেন যে তিনি আবার কি করতে গেলেন, কি সেটিং করতে গেলেন, কিন্তু তিনি বেরিয়ে এসে বললেন যে আমি গল্প করলাম মোদির সঙ্গে। তিনি বেরিয়ে এসে বললেন যে অন্য রাজনৈতিক বিষয় নয়, আমি গল্প করে আসলাম। ওর গল্পটাই তো তাই, যে তদন্তে যেন কোনো মতেই কেন্দ্রীয় সংস্থা ঠিক ব্যবস্থা না নেয়, সেটাই তো গল্প। কেন? দুজনেই দুর্নীতির সঙ্গে যুক্ত। দেশের প্রধানমন্ত্রী মোদিও দুর্নীতির সঙ্গে যুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাও দুর্নীতির সঙ্গে যুক্ত। সেজন্যই দুজনেই এক জায়গায় গল্প করলেন যে আমাদের দুর্নীতির রাস্তা যেন মসৃণ থাকে, সেখানে কোনো বাধাপ্রাপ্তি না হয়। এটাই গল্প, এছাড়া কি গল্প হবে? কিন্তু আরামবাগের সভা থেকে তো প্রধানমন্ত্রী একেবারে হুঁশিয়ারির সুরে বললেন যে লুটের টাকা ফেরাতেই হবে, মোদি কাউকে ছাড়বে না, নিয়োগ থেকে রেশন দুর্নীতি কাউকে ছাড়বো না, একদম হুঁশিয়ারি দিয়ে বলেছে। উনি তো কাউকে ছাড়বেন না কবে থেকেই বলছেন। তাহলে বিদেশে যে পালিয়ে গেল, যাদের ব্যাংকের লোন আমরা মাফ করে দিল দেশের সরকার, তো কি করলেন তাদের? এই যে সংবাদ এসেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে ইডিকে ব্যবহার করা হচ্ছে ভয় দেখাবার জন্য, যেই ইডি গেছে এবং সঙ্গে সঙ্গে বিজেপির ফান্ডে টাকা জমা পড়েছে, এটা নিয়ে তিনি কি বলবেন? তিনি কেন ওই যখন ইলেকট্রাল বন্ডকে দেশের সাংবিধানিক আদালত বললেন এটা অসাংবিধানিক, টাকাটা ফেরত দিয়ে দিচ্ছেন না? এটা দৃষ্টান্ত স্থাপন করতেন যে যেহেতু অসাংবিধানিক ঘোষণা করেছে, যে ৬,০০০ কোটি টাকা আমরা পেয়েছি টাকাটা ফেরত দিয়ে দিলাম, সেটা তার দুর্নীতির টাকা। এই ৬,০০০ কোটি টাকা যা বিজেপি পেয়েছে এটাও দুর্নীতির টাকা। উনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সেই টাকাটা ফেরত দিতেন দেশবাসীর সামনে, বুঝতাম
যে আমাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। বক্তৃতাবাজি করে লাভ নেই। 42টি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে 35টি আসনের টার্গেট দিয়েছিল, প্রধানমন্ত্রী বললেন না 42টাই চাই। তাহলে কি বামেরা জায়গা ছেড়ে দিচ্ছে? বামেদের জায়গা ছাড়া কোনো প্রশ্ন নেই, কোনো অবকাশ নেই। ওরা 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 42টা, তার কারণ হচ্ছে ওরা তৃণমূল এবং বিজেপি ভাগাভাগি করে নিতে চান, সেটাকে ওরা 42টা বলছেন। ওরা ভাবছেন ওদের মধ্যে, ভাবছেন না, এটা ওদের পরিকল্পনা। আসন নিয়ে তৃণমূল এবং বিজেপির সমঝোতা আলোচনা বহুদিন চলছে। সে আলোচনার একটাই হচ্ছে বাজি, যে দুর্নীতির তদন্তের পরিণতিতে মমতা এবং অভিষেক যেন গ্রেপ্তার না হয়, এই শর্তে আসন বোঝাপড়া চলছিল। মোদী মমতার এই কথার মধ্য দিয়ে আসন বোঝাপড়া হয়ে গেছে যে 42টাই চাই, মোদী এবং মমতা মিলেই 42টা তারা পরিকল্পনা করছেন। এখন মোদী যাই পান, মমতা যাই পান, মমতা শেষ পর্যন্ত মোদীর দিকেই থাকবেন, কেন মমতা নিজেই বলেন বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল অ্যালাই। সেটাই ভাবছেন 42। ওরা মাটির আওয়াজটা শুনতে পাচ্ছেন না তো, সন্দেশখালি মাটির আওয়াজটা বুঝিয়েছে। গতকাল সন্দেশখালিতে একটি ডিজিটাল মিডিয়া গিয়ে ওখানে সাধারণ মা বোনদের জিজ্ঞেস করছিল যে আপনারা তৃণমূলের আমলে ভালো আছেন না জ্যোতিবাবু বুদ্ধবাবুদের আমলে ভালো ছিলেন। তারা বলছে না, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের আমলে তুলনামূলক আমরা অনেক শান্তিতে ছিলাম। সবাই বলবেন, যারা সত্যকে স্বীকার করবেন তারা সবাই বলবেন যে বাম আমলে মানুষ অনেক ভালো ছিল, বাম আমল ত্রুটিমুক্ত ছিল, একথা আমরা বলি না, কিন্তু বাম আমলে মানুষের আত্মসম্মান নিয়ে, অধিকার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতেন, একমাত্র সুবিধাভোগী ধান্দাবাজ ছাড়া। কিন্তু 34 বছরে যে আপনারা অত্যাচার করেছেন, বারবার তৃণমূল এই অভিযোগ করে। আমি তো বারবার তৃণমূলেতে উদাহরণ চাই, কথা ভাসিয়ে দিলে হবে না, নির্দিষ্ট উদাহরণ চাই যে কোথায় সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে বামপন্থী কর্মীরা, ব্যতিক্রমে 2-4টে ঘটনা থাকতে পারে, সাধারণভাবে মানুষের ব্যক্তিগত এবং তাদের অধিকারগত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। ওরা যদি দেখাতে পারে উদাহরণ নিয়ে, আমি বলবো। সাইবাড়ির ঘটনার পর গোটা দেশে তখন সিদ্ধার্থ শঙ্কর রায় সরকার, বামফ্রন্ট সরকার ছিল না, সেই সময় সাইবাড়ির ঘটনা ঘটে এবং তা নিয়ে একটা কমিশন, জুডিশিয়াল কমিশন, জাস্টিস তারাপদ মুখার্জির নেতৃত্বে একটা কমিশন হয়েছিল। এমন পরিস্থিতি ছিল সেই কমিশনে সিপিআইএম এর কর্মীরা কোনোরকমভাবে সাক্ষীও দিতে পারেননি। সেই কমিশনের রিপোর্টটা পড়ে নেবেন, সেই কমিশনের রিপোর্টটা পড়লে বোঝা যাবে যে কিভাবে এইসব গপ্প বাজারে ছাড়ু করা হয়েছিল, যে রক্ত মাখা ভাত আর ভাত মাখা রক্ত, এই সমস্ত মিথ্যা প্রচারের উপর গোটা তৃণমূল বিজেপি দাঁড়িয়ে আছে। সুচপুরের কি ঘটনা ছিল? সুচপুরের ঘটনা ছিল যে জমিদারদের জমি, উদ্বৃত্ত জমি কেড়ে নিয়ে গরিব কৃষকদের মধ্যে বিলি করা হয়েছিল, চাষ হচ্ছিল। সেই চাষ চলাকালীন জমিকে ফিরিয়ে নেওয়ার জন্য জমির মালিক গুন্ডা পাঠিয়েছিল, তাতে সংঘর্ষ হয়। এটা ব্যক্তি সংঘর্ষ না, পলিটিক্যাল পার্টির নিজস্ব ধান্দার সংঘর্ষ না, সংঘর্ষ ছিল রীতিমতো জমি, উদ্বৃত্ত জমি নিয়ে মানুষকে জমি দেওয়া এবং সেই জমিকে দখল করা, যেটা আজকে ওরা সন্দেশখালিতে করেছে। তখন প্রতিরোধ হয়েছিল, সেই প্রতিরোধের ফলে দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ মারা গিয়েছিলেন, সাজা হয়েছে, কিছু লোক সাজা খাচ্ছেন, বহু লোক তারা মুক্ত হয়েছেন। এটার সঙ্গে ওটার তুলনা হবে? আজকে তুমি গিয়ে গ্রামের মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে বলছো তোমার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা হবে না? শুধু প্রত্যেকটা ঘটনা বসে যদি কেউ যুক্তিসঙ্গত 1-to-1 বিশ্লেষণ করে, তাহলে দেখা যাবে যে আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে। এই আসল সত্যটা ওরা কাউকে জানতে দেন না। আমাদেরও ব্যর্থতা, আমরা আসল সত্যটা পৌঁছে দিতে পারছি না। শেষ প্রশ্ন, গতকাল কুণাল ঘোষ তিনি 2টো পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বারবার বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যিনি সাংসদ তিনি বিজেপির লোক। কুণাল ঘোষ তো এটা জানেন, গোটা তৃণমূলটাই বিজেপির, কোন নেত্রী মমতাও তো বিজেপির লোক। এই সত্যটাও স্বীকার করতে বাধা পাচ্ছেন কেন? উনি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় ওদের ঘরের ব্যাপার উনি ভালো বলতে পারবেন, তিনি দলের নেতা, তিনি যদি বিজেপির হন, তাহলে মমতাও তো বিজেপির, যে কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। আমি ধারাবাহিক বলে আসছি, আরএসএস এর 2টি সন্তান, একটি বিজেপি, একটা মমতা। বিজেপি দেশব্যাপী তাণ্ডব করছে, মমতা রাজ্যে তাণ্ডব করছে, কিন্তু মমতা বিজেপি এবং মমতার লড়াইটা রাজ্যব্যাপী টিকিয়ে রাখতে হবে। তার কারণ যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন আসল বিরোধী শক্তিকে, কার হয়ে লড়াই করবেন। এখন মাঠে ঘাটে যারা লড়াই করছেন তারা জানেন লাল ঝান্ডা নিয়ে লড়তে হবে, কিন্তু মিডিয়ায় যারা লড়াই করছেন সেখানে প্রমাণ করতে চান তারা যে বিজেপি আর তৃণমূল, আরএসএস এর ঘরের ঝগড়া, এইটাই প্রমাণ করতে চান, আর কিছুই না। সন্দেশখালি নিয়ে আপনারা এত আন্দোলন করলেন, রাস্তায় নেমে আইনিভাবে সব রকম ভাবে,
মিডিয়াতে তো আমরা শুভেন্দু অধিকারী, বিজেপি, এই তো মোদি এগুলোই দেখতে পাই। মিডিয়া কাজ কারা চালায় বলুন তো? ভারতবর্ষের 90% মিডিয়া পরিচালনা করে ধনপতিরা। আদানি এবং আম্বানি এরা ভাগাভাগি করে নিয়েছে ভারতবর্ষের সমস্ত মিডিয়া। এবং স্বাধীন সাংবাদিকদের থাকতে হচ্ছে জেলে, কিংবা তাদের সংবাদপত্র মাধ্যম ছেড়ে নিজেদের ইউটিউব চ্যানেল চালু করতে হচ্ছে। দেখেছেন কাশ্মীরের একজন সাংবাদিক, তিনি 5 বছর পর ছাড়া পেয়েছেন, এবং আদালতে ছাড়ার নির্দেশ দেওয়ার পর প্রকৃতপক্ষে ছাড়া পেয়েছেন 47 দিন পর। তাকে আবার পরের দিন গ্রেপ্তার করা হলো। দেশে মানুষের স্বাধীনতা আছে, এদেশে মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে সাহস পান। অতএব এই মোদি এবং মমতা উভয়ই একে অপরের পরিপূরক। রাজ্যে এসে যতই নাচন কদুন করুন না কেন, তারপর তারা বসে শুধু খোশ গল্প করেন। খোশ গল্পটা কি ঠিক হচ্ছে, ঠিক হ্যাঁ এসে চলো, এই তো।